আমি সে সময়টায় ঝামেলা এড়াতে দেরি করে বাড়ি ফিরতাম। সেদিনও আমার ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছিল। বাড়ি ফিরতে না ফিরতে দেখি ফাল্গুনী একাই চিৎকার করছে আমার মা আর বোনের সামনে দাঁড়িয়ে। আমার মা চোখ ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে আছে মূর্তির মতো, আর আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে সান্ত্বনা দিচ্ছে। আমার বাবা ভেতরের ঘরে শোয়া ছিল, শুয়ে শুয়ে চিৎকার করছিল ফাল্গুনীর নাম ধরে, ডাকছিল আর চুপ করতে বলছিল ওকে। এমনিতেই মন মেজাজ উঠে যাচ্ছিল সংসার থেকে। তার উপর আবার বাড়িতে ঢুকতে না ঢুকতে এমন পরিবেশ দেখে মাথা বিগড়ে যায়। তার থেকেও বেশি বিগড়ে যায় ফাল্গুনীর কথা শুনে। আমাকে দেখতে পেয়েই আমার সামনে এসে চিৎকার করে আমাকে বলে, আপনার মা একজন বাজে আর স্বার্থপর মহিলা, মনে শুধু বিষ আর বিষ। তিনি শুধু মা নয়, একজন মেয়ে জাতির কলঙ্ক। এইটুকু কথা শুনেই ওকে ধমকে থামানোর চেষ্টা করি আমি। এর মধ্যেই মা দাঁড়ানো থেকে পড়ে যেতে নেয়, ধরে ফেলে আমার বোন জিনিয়া। বোনের মুখে মা মা বলে চিৎকার শুনে ওদিকে বাবাও নেমে আসার চেষ্টা করতে গিয়ে পড়ে যায়। আমি মাকে রেখে বাবার কাছে চলে যাই। বাবাকে বিছানায় শুয়ে দিয়ে জল খাইয়ে বাইরে আসি মায়ের কাছে। মা অজ্ঞান হয়নি, কিন্তু কেমন চুপ করেছিল, আর মায়ের চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। এত কিছুর পর মা একটা কথাই বলেছিল, এ বাড়িতে হয় আমি থাকবো, নয়তো ও থাকবে। পুরোটা সময়ে মা শুধু ওই একটা কথাই বলেছিল। বোনও বলেছিল ওই একই কথা। ফাল্গুনীর নামে অভিযোগ করে যাচ্ছিল অনবরত। আমি সহ্য করতে পারছিলাম না এসব, নিজেকে পাগলের মতো লাগছিল। ফাল্গুনীকে তখন আমার জীবনের সবচেয়ে বড় ভুল মনে হচ্ছিল। রাগের বশে তৎক্ষণাৎ ওকে অনেক কথা শোনাই। বলি, তুমি আমার যোগ্য নও, কারো যোগ্য নও তুমি। তোমার মতো মেয়ে কখনো অন্যের জীবনে অশান্তি ছাড়া আর কিছু বয়ে আনতে পারে না। আরো না জানি কত কি বলে বের করে দিয়েছিলাম বাড়ি থেকে। বের করার আগে ওর বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম তাদের মেয়েকে নিয়ে যাওয়ার কথা। আধা ঘন্টার রাস্তা সে 20 মিনিটে চলে এসেছিল। ফাল্গুনী সে অবধি ঘরের বাইরে গেটের সামনে বসেছিল, একটা কথাও বলেনি। নিজের সপক্ষে না কোনো যুক্তি দেখিয়েছে আর না কোনো অভিযোগ করেছে। আমি ব্যস্ত হয়ে পড়ি বাবা আর মায়ের সুস্থতা নিশ্চিত করতে। বাবা বিছানা থেকে পড়ে যাওয়ার কারণে হাতে আর মাথায় ব্যথা পেয়েছিল। মায়ের তেমন কিছু না হলেও বিপি লো হয়ে গেছিল। সেসবের জন্য ডাক্তার ডাকতে ব্যস্ত হয়ে পড়ি। ফাল্গুনীর বাবা আসার পর গেটের বাইরে ফাল্গুনীকে বসে থাকতে দেখে ওকে হয়তো কিছু কথা জিজ্ঞাসা করেছিল। দুই একটা কথা বলতে দেখেছি ঘর থেকেই। ফাল্গুনীকে নিয়ে বাবা চলে যায় গেটের বাইরে থেকেই। কি কথা বলেছিল শুনিনি, আর আমিও এগিয়ে যাইনি ওদিকে। ভেবেছিলাম হয়তো ভেতরে আসবেন, কিন্তু তিনিও আর ভেতরে আসেননি, বাইরে থেকে চলে গেছেন। সেদিন আর কোনো কথা হয়নি আমার সাথে কারো। পরের দিন অফিসে যাওয়ার আগে বাবা আমার সাথে একা কথা বলতে চায়। আমার খাবার যেহেতু মা নিজে হাতে সবসময় করত, তাই আমি মাকে পরোটার কথা বলে ব্যস্ত রেখে বাবার সাথে আলাদা কথা বলি, কিছুটা লুকিয়ে চুরিয়ে। আমাকে একলা পেয়েই বাবা বুকে আর মাথায় হাত দিয়ে কেঁদে বলে ওঠে, ফাল্গুনীর কোনো দোষ ছিল না, ও পরিস্থিতির শিকার মাত্র। তোর মা বোন প্রতিটা দিন ওর সাথে রেষারেষি করে, কথায় কথায় গায়ের রং আর কাজ না পারা নিয়ে কথা শোনায়। বাড়িতে যেই আসে তার সাথে ফাল্গুনীকে নিয়ে সমালোচনা করে, ঝিমলির সাথে তুলনা করে ওকে ছোট করে। পড়াশোনার দুর্বলতা নিয়েও যা খুশি বলে। মেয়েটা বাইরের লোকের সামনে কোনো কথা শুনে সহ্য করতে পারে না। বারবার বলে ঘরের কথা ঘরে বলতে, বাইরের মানুষের সামনে কিছু না বলতে। তবুও তোর মা আরো বেশি করে ওকে বাইরের মানুষের সামনে কথা শোনায়। আর গতকাল তো সব সীমা অতিক্রম করে ফেলেছে তোর মা। বলেছে তোকে আবারও বিয়ে দেবে, এমন মেয়ে আনবে যে সুন্দরী হবে, গায়ের রং হবে ঝিমলির মতো দুধে আলতা, সংসারে কাজ না করুক তবে জানা থাকবে সব কাজ, আর বিয়ের পরপরই নাতি নাতনির মুখ দেখাতে প্রস্তুত থাকবে, এমন মেয়েই ঘরে আনবে। আরো বলেছে ফাল্গুনীর বাবা একটা জোচ্চোর, ধোকা দিয়ে এত সুন্দর ছেলের গলায় শ্যামরা মেয়ে গছিয়ে দিয়েছে। পারিবারিক শিক্ষা নিয়েও যা নয় তাই বলেছে। এখন তুই বল বাবা, কোন বউ তার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনলে অধৈর্য হবে না, আর কোন মেয়ে তার বাবার সম্পর্কে মিথ্যা অশালীন তিরস্কার শুনলে চুপ করে থাকবে? ফাল্গুনী সারাদিন চুপ করেছিল। তোর মায়ের বাইরের মানুষের সামনে তিরস্কারে অতিষ্ঠ হয়ে শুধু বলেছিল তুই এলে তারপর সামনাসামনি এ বিষয়ে কথা হবে, কিন্তু তুই রাতে আসতে দেরি করলি। তোর মা ফাল্গুনীর বাবা মাকে তুলে আর তোর দ্বিতীয় বিয়ে নিয়ে কথা শোনালো। তখনই ফাল্গুনী রেগে গিয়ে তোর মাকে বলেছিল, আপনি মা নামের কলঙ্ক, নিজের ছেলের সুখও আপনার সহ্য হয় না, একটা কালসাপ আপনি। নিজের ছেলে কি চায় না চায় তা জিজ্ঞেস না করে চাপিয়ে দেন নিজের সব ইচ্ছা আর আকাঙ্ক্ষা, আর স্বামীর অসুস্থতার দোহাই দিয়ে উসুল করে নেন অন্যায় আবদারগুলো। আপনার মতো বিষ মনে রাখা মানুষ যে কিনা নিজের স্বামী সন্তানের ভালোই চায় না, সে অন্যের বাড়ির মেয়ের আবার ভালো কি চাইবে? আমি তোর মাকে বারবার চুপ করতে বলেছিলাম ডেকে, তারপর তোর বাইকের শব্দ শুনে ফাল্গুনীকে চুপ করতে বলি বারবার। আমার মন বলেছিল তুই ফাল্গুনীর একার কথা শুনে ফাল্গুনীকে ভুল বুঝবি, শেষমেশ তাই হলো। ঘরের দরজা খোলা ছিল, তুই এসে শুধু ফাল্গুনীর মুখের কথাগুলো শুনলি। তারপর তোর মাকে অসুস্থ হতে দেখে আরো বেশি রেগে গেলি, আর মেয়েটাকে এত রাতে অপমান করে বের করে দিলি বাড়ি থেকে। মেয়েটা মোটেও খারাপ নয়, আর না অধৈর্য, মেয়েটা বড্ড লক্ষ্মীমন্ত। তুই ফিরিয়ে আন মেয়েটাকে। আমি তো বাবা ঘরের বোঝা,
তোর মা আমাকে দয়া করে বোঝার মতো টানছে। বিছানা থেকে বাথরুম পর্যন্ত যাওয়ার ক্ষমতা হারিয়েছি 1 বছর হলো। আমি তো তোর মায়ের সামনে তোর মায়ের বিরোধিতা করে কথা বলতে পারি না রে বাবা। আমার দিন ফুরিয়েছে কয়েক বছর আগেই। তুই তো আমার মতো নোস বাবা, তুই লক্ষ্মীটাকে ফিরিয়ে আন। সেদিন সকালে বাবার কথা শুনে আর এক মুহূর্ত দেরি করিনি। অফিসে না গিয়ে ছুটে যাই ফাল্গুনির কাছে যাব বলে। বড্ড অনুশোচনা হয় নিজের কাজের জন্য। সত্যি বলতে 6 মাসের সংসারে অশান্তি, ছোটখাটো ঝুট ঝামেলা আর চারপাশে নানান ক্লেশে পড়ে ফাল্গুনিকে কখনো আপন করে নেওয়ার চেষ্টাই করিনি, কখনো ভালোবাসার চেষ্টা করিনি মেয়েটাকে। ভালোবাসা তো দূর, ওর কোনো সমস্যা হচ্ছে কিনা বা রোজগারের এত অশান্তির কি কারণ, এসবে ওর কতটা ভূমিকা আর ওর সপক্ষে সাফাই বা কি তা জানতে চেয়ে সমাধান করার চেষ্টাও করিনি কখনো। সেদিন এক বুক অনুতাপের অনলে দগ্ধ হতে হতে ফাল্গুনিদের বাড়ি যাই। আমি যাওয়ার পর ফাল্গুনির বাবা মা কেউ আমার সাথে না খারাপ আচরণ করেছিল আর না আন্তরিক ব্যবহার করেছিল। আমি হতাশ হইনি তাতে, বরং মুগ্ধ হয়েছি তাদের ধৈর্য দেখে। তাদের মনের অবস্থাটা আমি বুঝতে পেরেছি, তাই বাবা মা দুজনের হাত ধরে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু ফাল্গুনি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায়নি। সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। 1 মাস নাগাদ হাজার চেষ্টা করেও ওর মুখটা দেখতে পারিনি, কথা বলা তো দূরেই থাক। সেই 1 মাসের প্রতিটা মুহূর্ত অনুভব করেছি ফাল্গুনিকে। অনুতাপ থেকে অনুভূতির বহর পাল্টেছে 1 মাসেই। অনুভব করেছি ওকে দূর থেকেই রোজ। আগের মতো অফিস শেষে বন্ধু মহলের আড্ডা ছেড়ে দিলাম। রোজ অফিস থেকে চলে যেতাম ফাল্গুনিদের বাড়ি। 1 ঘন্টা বসে থেকে চলে আসতাম, তবুও ওর দেখা পেতাম না। অফিস কামাই দিয়ে 2-1 দিন ওর স্কুল কোচিং এর সামনেও দাঁড়িয়েছি, কিন্তু দেখা পাইনি। আমি যে রোজ কাঙালের মতো এ বাড়ি ও বাড়ি বসে থাকতাম, তাতে বাবা মা কখনো অনাদর করেনি আমায়, আর না কখনো কোনো কথা শুনিয়েছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফাল্গুনি দরজা আটকে বসে থেকেছে পুরোটা সময়। সেই 1 মাস এভাবেই কেটে গেল। তারপর আমি 2 দিন আর যাইনি ও বাড়ি। 3 দিনের দিন ফাল্গুনির বাবা আমায় ফোন দিয়ে যেতে বলে ও বাড়িতে। আমিও বাড়িতে পা রাখতেই প্রথমে চোখে পড়ে ফাল্গুনিকে। ওই দরজা খুলেছিল, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে আসতে বলে। আমি ভেতরে গিয়ে দেখতে পাই আমার মামা আর পিসে মশাইও ভিতরে বসা। তারপর কথা হয় সবাই মিলে, আলোচনা হয় ফাল্গুনিকে আর আমাকে সামনে রেখেই। আলোচনার তাৎপর্য ছিল ফাল্গুনি মাধ্যমিক পরীক্ষার্থী, এভাবে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে আর সংসারেরও ক্ষতি হচ্ছে। কোনোটাই পূর্ণতা পাচ্ছে না। আমি যদি ওকে নিয়েই সংসার করতে চাই, তাহলে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ওর জন্য। সে পর্যন্ত 18 বছরও পূর্ণ হয়ে যাবে ওর, আর সংসারের কাজকর্ম শিখে নিতে পারবে। এই সিদ্ধান্ত নাকি ফাল্গুনির নিজের ছিল। আমি দ্বিমত পোষণ না করে স্বাচ্ছন্দ্যে মেনে নেই। শুধু শর্ত জুড়ে দেই একটাই, আমি রোজ অফিস শেষে ও বাড়িতে যাব। ফাল্গুনি ঘরবন্দি হয়ে থাকতে পারবে না। শুধু চোখের দেখা দেখে ওর হাতের 1 কাপ চা খেয়ে চলে আসবো। শর্তের কথায় সবাই হেসে দিলেও ফাল্গুনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেছিল, তবে মেনেও নিয়েছিল আমার শর্ত। তারপর দিন চলতে লাগলো বিবাহিত ব্যাচেলর ডিগ্রি নিয়ে। মা মাঝে মাঝে বিয়ে নিয়ে ছোট করে আওয়াজ দিত। আমি প্রথম এড়িয়ে গেলেও পরে প্রতিবাদ করতে শুরু করি। ফাল্গুনিকে ছেড়ে দেওয়া তো দূর, ওকে আমি যে ভালোবাসি তাও বারবার বলতে থাকি। কি কপাল দেখো, বউকে ভালোবাসি তা বউকে জানানোর আগে মায়ের কানে মাইক বাজিয়ে বলতে হয়, তাও আবার রোজ নিয়ম করে উঠতে বসতে 2 বেলা। এভাবে চলতে চলতে মা চুপ করে যায় কয়েক মাসে। এমনকি ফাল্গুনিকেও ফিরিয়ে আনতে বলে বারবার। আমি বলে দেই ফাল্গুনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে এ বাড়িতে আসবে না। একসময় এটাও মেনে নেয়। ওদিকে ফাল্গুনির সাথে দেখা করতে প্রথম 2-1 দিন গেলেও তারপর যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ ছিল সামনে ওর মাধ্যমিক পরীক্ষা। তাই ফাল্গুনির বাবাকে বলি আমি ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আর খুব একটা যাব না। কিন্তু 15 দিন যেতে না যেতেই ফাল্গুনি আমায় ফোন করে বসে ওর মায়ের ফোন দিয়ে। কান্নায় দলা পাকানো আটকে যাওয়া গলায় অভিযোগ করে, আমি কি তবে আমার ধৈর্য হারিয়ে ফেলেছি, তাই যাচ্ছি না আর ওর সাথে দেখা করতে? আমি সেদিন বিশ্বজয়ের তৃপ্তি নিয়ে হেসেছিলাম, আর ও লুকিয়ে চুরিয়ে ফোনের ওপাশে অধৈর্য হয়ে নাক টানছিল। আমায় সেদিন কথাও শুনিয়েছিল ইচ্ছে মতো। আমি সেদিন বুঝিয়ে সুঝিয়ে পরীক্ষার কথা বলে ফোন রেখে দেই। তারপর ওর পরীক্ষা হয়ে গেলে আবার অফিস শেষে নিয়ম করে প্রতি সপ্তাহে 2 বার করে ওই বাড়িতে যাওয়া শুরু করি। এভাবে 2 বছরেরও বেশি পার হয়। ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। আমাদের সম্পর্কটা একটু স্বাভাবিক হয়, সহজ হয় ও নিজেও। কিন্তু মন খুলে কখনো কথা হতো না দুজনের। কেউ কারোর সামনাসামনি কখনো হেসে কথা হয়নি, তবুও কথা হতো। খুব সাধারণ আর অদরকারি কথাই হতো দুজনের, যা না বললে কারো ক্ষতি হবে না বা বললে কারো উপকারও হবে না। প্রায় 3 বছরের কাছাকাছি সময় পার হয় এভাবে। ওর বয়স তখন 18 পেরিয়ে 19-এ। ওকে ফিরিয়ে নিয়ে আসি আমাদের বাড়িতে। আবার শুরু হয় দুজনের সংসার। তবে এই নতুন করে শুরু করা সংসারও 6 মাসে থমকে যায়, হেরে যাই আমি। তবে এবার শুধু আমি একা হেরে যাইনি, ফাল্গুনিও হেরে যায়। দুজনের ব্যর্থতা মিলে বাঁক নেয় বিচ্ছেদের পথে।
6 মাস করে দুবারে 1 বছর, 1 বছরের সংসার গিয়ে দাঁড়ায় কোর্টের দোরগোড়ায়। দুজনের দোষে আজ যোজন যোজন দূরত্ব আমাদের মাঝে। আমার কি দোষ ছিল আর কতটা ছিল তার পরিমাণ, তা তো 4 বছর আগেই নির্ধারণ করা হয়েছিল। আজ আবার নতুন করে দর কষাকষির কারণ কি? সহানুভূতি লুটতে চান নাকি নিজের দোষের পাল্লা হালকা করতে চান? ফাল্গুনী দাঁড়ানো ঘরের সামনে, ভেজানো দরজা খুলে দিয়ে ক্ষুব্ধ কণ্ঠে উক্ত কথাগুলো বলল জাগ্রতর দিকে তাকিয়ে থেকে। সবার দৃষ্টি এখন তার দিকেই। জাগ্রত জবাবহীন হয়ে বসে আছে। তবে ফাল্গুনী অল্পতে থামল না, ঘরের ভেতরে এসে দাঁড়িয়ে আরো বলল, উদ্দেশ্য আপনার যাই হোক, আপনার সাথে কাটানো শেষ 6 মাসের স্মৃতিতে সবচেয়ে অস্তিত্বশীল ছিল আপনার বাবার মৃত্যুর দায় আমার উপর চাপানো। মায়ের কথা রেখে ঝিমলির সাথে আপনার দেখা করতে যাওয়া আর আমাকে প্রতি পদে পদে আপনার অবিশ্বাস করা। আপনার সব দোষ ক্ষমা করতে পারি, না করতে পারি বললে ভুল হবে, বলা উচিত সব দোষ ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আপনার এই 3টি অন্যায় কিছুতেই আমি ক্ষমা করতে পারিনি, এখনো পারি না, এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি ক্ষমা করব না আপনাকে, কোনোদিনও না। এই কথাগুলো বলতাম না, বলার রুচি হয় না আসলে, কিন্তু আপনার শেষ কথা শুনে আমি বুঝে গেছি আপনি এতক্ষণে নিশ্চয়ই আমাদের অতীতের সুন্দর ও সুখময় দিনের গল্পগুলো শোনাচ্ছিলেন সবাইকে। প্রথম 6 মাসের সুখী সংসার আর তারপরের উচ্চ মাধ্যমিক অবধি দুইজন দু প্রান্তে বসে চুটিয়ে প্রেমের গল্প, তাই না? আর তারপর পরের 6 মাসে এসে আটকে গেছেন। সরি, আটকে যাননি, আটকে দিয়েছি। ফাল্গুনী কিছুক্ষণ থেমে থেকে আবার বলল, পরের 6 মাস তোলা থাক না, কি দরকার এমন অতীত হাতরে দুর্গন্ধ ছড়ানোর? লাভ নেই তো কোনো। লাভ ক্ষতির হিসাব আমি আগেও করিনি, এখনো করি না। ভুল আমাদের দুজনেরই ছিল, সে ভুলের শাস্তিও দুজনই পেয়েছি। তবে আমি আমার ভুলগুলো স্বীকার করে নিয়েছি, কিন্তু তুমি তা নিচ্ছ না। আর আরেকটা কথা ফাল্গুনী, আমি কোনোদিনও আমার বাবার মৃত্যুর জন্য দায়ী করে তোমাকে একটা কথাও বলিনি, এটা তোমার মন গড়া কথা। আর সবসময় যে মৌনতা মানি সম্মতির লক্ষণ হতে হবে এমনটা ভাবা কিন্তু বোকামি আর নির্বুদ্ধিতা ছাড়া আর কিচ্ছু না। আর এই বোকামিটাই তুমি আগে করেছো আর এখনো করছো। তাহলে ঝিমলির সাথে কেন দেখা করতে গিয়েছিলেন আপনি? বলুন, কেন দেখা করতে গেছিলেন? আপনার মা যখন আপনার আবারও বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে আপনাকে ঝিমলির সাথে দেখা করতে পাঠালো, তখন কোনো প্রতিবাদ না জানিয়ে সেজেগুজে দেখা করতে গেলেন কেন ঝিমলির সাথে? ফাল্গুনী সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে চিৎকার করে উঠল। জাগ্রতর কথাগুলো জালের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে ফাল্গুনীকে, গায়ে জ্বালা করছে, এমন যেন মরিচ গুঁড়া ছিটিয়ে দিয়েছে কেউ। ফাল্গুনীর চিৎকার করে কথা বলায় বিলাসী দেবী ক্ষুব্ধ প্রতিক্রিয়া করে উঠলেন। ধমকে বললেন, ফাল্গুনী আস্তে কথা বলো, এটা তোমার নিজের বাড়ি নয়। আর না, তুমি এখানে একা আছো। ফাল্গুনীর গলার স্বর সম্পূর্ণ খাদে নামিয়ে ক্লান্ত স্বরে বলল, আমি আর পারছি না, আর নিতে পারছি না। মা, গত 4 বছর ধরে আমার গলায় কাটার মতো আটকে আছেন উনি। না পারছি ওগরাতে আর না পারছি গিলতে। উনি শুধু বলে যাচ্ছেন দোষ আমাদের দুজনেরই ছিল, আমিও দোষী ছিলাম। উনি ওনার দোষ মাথা পেতে নিয়েছেন, স্বীকার গেছেন নিজের সমস্ত অন্যায়। আমি আমার দোষ স্বীকার করছি না, মেনে নিচ্ছি না নিজের ত্রুটিগুলো। উনি সুযোগ চাইছেন আরেকটা, আরো কত কি। এইসব কথাগুলো অনর্থক, কারণ আমি তো ওনার মতো কিছু করিনি। উনি ওনার মায়ের কথায় ঝিমলির সাথে দেখা করতে গিয়েছিল বিয়ের জন্য। আমার বিশ্বাসে আঘাত লেগেছে তাতে। ওনার মা যখন বারবার তার স্বামীর মৃত্যুর জন্য আমাকে দায়ী করে গেছে, তখন প্রতিবাদ করা তো দূর, চুপ করে গেছেন তিনি। তাতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আমার বলা প্রতিটা কথা উনি অবিশ্বাস করে বুঝিয়ে দিয়েছেন আমি মিথ্যাবাদী। তাতে আমার আত্মসম্মানে আঘাত লেগেছে। এমন আরো অনেক কিছু করতেন উনি, যা আমাকে কষ্ট দিত খুব। আমার মন চাইতো উনি আমার হয়ে দুটো কথা বলুক, আমি মুখিয়ে থাকতাম। কখন উনি ওনার মাকে বলবেন আমাকে ছাড়া উনি অন্য কাউকে বিয়ে করতে চান না। ঝিমলির মতো রূপে গুণে স্বয়ংসম্পূর্ণ মেয়ে তার চাই না, তার শুধু আমাকে চাই। কিন্তু তিনি তা বলতেন না। মায়ের অসুস্থতার মিথ্যে বাহানায় ভুলে পুতুল নাচ নাচতেন আর সাথে আমাকেও নাচাতেন। তখন সময়টাই এমন ছিল ফাল্গুনী, পরিস্থিতি এমন ছিল না যে আমি চিৎকার করে সবাইকে বলে বেড়াবো আমি আমার বউকে ভালোবাসি আর তাকে ছাড়া বাঁচবো না। পরিস্থিতি আমাকে চুপ করিয়ে রেখেছিল, কুলুপ এঁটে দিয়েছিল আমার মুখে। তুমি আমার স্বার্থপর ভাবো, তাই তো? হ্যাঁ, আমি স্বার্থপরই বটে। তাই এতক্ষণ অবধি শুধু নিজের ত্রুটিগুলোই তুলে ধরলাম, ব্যক্ত করে গেলাম নিজেকে, শুধুমাত্র তোমাকে ফিরে পাবার স্বার্থে। ভুল তো তোমারও ছিল ফাল্গুনী। এবার তাহলে স্বার্থহীন হয়ে তোমার ত্রুটিগুলো তুলে ধরি। আমার নজরে তোমার ত্রুটিগুলো কি ছিল তা ব্যক্ত করি। জাগ্রত কথাগুলো বলে থেমে গেল। ফাল্গুনী নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল জাগ্রতর কথা শোনার অপেক্ষায়। এমনকি ঘরে উপস্থিত বাকি মানুষগুলো চুপ করেই আছে। সবাই চায় আজ শুধু ওরা দুজনেই কথা বলুক। বিলাসী দেবীও চান দুজনের সব কথা আজ এখানেই শেষ হয়ে যাক। দুজনের মনে যত কলুষিত স্মৃতির খোলস জমে আছে মিলিয়ে যাক সব। দুজনের এক হওয়ার সিদ্ধান্ত না হয় দুজনই নেবে, কিন্তু মনের গোমর তো কমুক, তাহলে মনের ভারও কিছুটা কমবে দুজনের। নিশানও তাই চায়। তাই তো আখির ভাই শুভর নাম্বারে কিছুক্ষণ আগে নিশান মেসেজ দিয়ে বলেছিল ফাল্গুনীকে কোনো এক বাহানায় এ ঘরে পাঠিয়ে দিতে। তাই তো হঠাৎ করে ফাল্গুনী চলে এসেছে এই ঘরে।
জাগ্রত ফাল্গুনীর চোখে রাখা চোখ ফিরিয়ে দৃষ্টি নিবন্ধ করলো মৃত্তিকায়। অতীতের স্মৃতি অন্বেষণ করে টুকরো টুকরো কিছু মুহূর্ত কুড়িয়ে প্রাচুর্য গড়ে নিল মন মস্তিষ্কে। তারপর বেসামাল আলুখালু হয়ে বলতে লাগলো, প্রথম 6 মাস তুমি মায়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে, মাকে খুশি করার চেষ্টা করতে, মায়ের কটুবাক্যেও হাসি মুখে জবাব দিতে। আমি দেখেছি, অনুভব করেছি তোমার মানিয়ে নেওয়ার প্রচেষ্টা। কিন্তু তুমি ফিরে আসার পরের 6 মাসে এমন ছিলে না। নিজ থেকে মায়ের সাথে কথা কম বলতে, মা একটা কথা বললে তুমি 5টা উত্তর দিতে। সংসারের সব কাজগুলো যেন মাকে দেখাতেই একা হাতে করতে। বাবার সাথে যেভাবে মন খুলে কথা বলতে, মায়ের সাথে সেভাবে কথা বলো তো দূরে থাক, সবসময় আরো মাকে পাশ কাটিয়ে চলতে। বাবা মারা যাওয়ার পর মায়ের অসুস্থতাকেও নাটক বলে গেছো, তাও আবার মায়ের সামনেই। আর ঝিমলিকে বিয়ে করার কথা বললে না, আমি কি তোমায় বলেছিলাম আমি মায়ের জন্য ঝিমলিকে বিয়ে করব? আমি তোমায় বুঝিয়ে বলিনি মায়ের সমস্যা? বাবার মৃত্যুতে মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল, তুমি নিজ চোখে দেখেছো সেটা। মায়ের অসুস্থতার জন্য আমাকে মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলতে হয়েছে। মায়ের চিকিৎসা চলছিল তখন, আর মা ওষুধ খেতে চাচ্ছিল না। মাকে ওষুধ খাওয়ানোর শর্তে আমাকে ঝিমলির সাথে দেখা করতে যেতে হয়েছে। তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি সেটা, এমনকি এও বলেছি আমি বেঁচে থাকতে আমার জীবনে একজন নারী থাকবে, আর সেটা হলে তুমি। আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো নারীর আগমন কখনো হবে না। কিন্তু তুমি শুধু একটাই কথা বলতে, মা অসুস্থ নয়, মা অসুস্থতার নাটক করছে। অথচ আমি যখন তোমাকে প্রমাণ করতে বলেছি, তুমি কিন্তু প্রমাণ করতে পারোনি, উল্টে হিতে বিপরীত হয়েছে পুরোটা বিষয়। মা আরো বেশি হাইপার হয়ে গেছিল তোমার প্রমাণের চক্করে। তুমি আমাকেও মানতে না, গ্রাহ্য করতে না আমার কথা। আচ্ছা, আমার কথা শুনে মন থেকে না হয় অন্তত নাটক করে হলেও তো মায়ের সাথে একটু ভালো ব্যবহার করতে পারতে, করনি। আমি বারবার তোমায় অনুরোধ করেছি, মা যতদিন না মোটামুটি সুস্থ হচ্ছে ততদিন একটু চুপ থাকতে, যেটা যেমন চলছিল তেমন চলতে দিতে, কিন্তু তুমি তো হতে দাওনি। মা ঝিমলির সাথে আমার বিয়ের কথা বলে পাগলামি করলেও আমাদের ডিভোর্সের কথা কিন্তু মা একবারও কখনো বলেনি। তুমি আমার সাথে তর্কাতর্কি করে একদিন ডিভোর্সের কথা তুলেছিলে, তাও আবার মায়ের সামনে। সেদিন থেকেই মা ডিভোর্সের জন্য ক্ষিপ্ত হয়ে পড়েছিল, গলায় দড়ি অবধি দিতে গেছে। মাকে শান্ত করাতে আমি মায়ের সামনে শুধু একবার বলেছিলাম আমি তোমাকে ডিভোর্স দেব, ব্যাস হয়ে গেল। আমার কোনো কথাই তুমি আর মানলে না, আমার কোনো আপত্তি তোমাকে আর গলাতে পারেনি। তোমার একটাই কথা ছিল, মা অসুস্থ নয়, মা নাটক করছে। হয় মায়ের সামনে আমাকে বলতে হবে আমি তোমাকে ডিভোর্স দেব না, নয়তো সত্যি সত্যি তোমাকে ডিভোর্স দিতে হবে। আমি সময় চেয়েছিলাম তোমার কাছে, আমার সময় চাওয়া তোমার কাছে অবিশ্বাস মনে হয়েছিল। শুধুমাত্র বলে গেছো আমি তোমাকে বিশ্বাস করি না, তোমাকে অবিশ্বাস করি। তৎক্ষণাৎ মায়ের সামনে ডিভোর্সের কথা বলতে মানা করার পর তুমি আর কোনো কিছুই মানলে না। সেদিন আমার চোখে চোখ রেখে ডিভোর্স চাইলে, আর আমিও রাগের বসে বলে দিলাম ডিভোর্সের কথা। তারপর সেই যে চলে গেলে আর ফিরলে না। তোমার বাবাও ফোন দিয়ে বললেন ডিভোর্সের কথা, আমাকে কিছু বলার সুযোগ পর্যন্তও দেননি। এরপর তোমার আমার দেখা হলো একেবারে সাগরদার চেম্বারে। তোমার বাবা আমাদের দুজনের ডিভোর্সের কথা আলোচনা করলে সাগরদা অ্যাডভাইস করলো জুডিশিয়াল সেপারেশনের জন্য আবেদন করতে। তাতে 1 বছরের জন্য আইনের মাধ্যমে আলাদা থাকার সুযোগ পাবে দুজন। 1 বছর পর যদি দুজনের মতের মিল না হয়, দুজনে একসাথে না থাকার সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তবে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করা যাবে। সাগরদার কথায় আমি আশার আলো পেয়েছিলাম খানিকটা। ভেবেছিলাম 1 বছরে পরিস্থিতি পাল্টে যাবে, এদিকে মা সুস্থ হয়ে যাবে আর ওদিকে তোমার রাগও কমে যাবে। যেভাবেই হোক মানিয়ে নেব তোমাকে, নিজেকে বুঝ দিতাম এই বলে যে দোষ আমারও আছে, তাই চারিদিকে এত বিচ্ছিন্নতা। কিন্তু সব ওলটপালট হয়ে গেল, চোখের পলকে সব হারিয়ে বসলাম। একদিকে তুমি হারিয়ে গেলে আর আরেকদিকে মাকেও হারিয়ে ফেললাম। সব দিক সামলে নিতে গিয়ে কাউকেই ধরে রাখতে পারলাম না।